সুযোগ পেয়েছি। কলেজ কর্তৃপক্ষকে এই জন্য আমার কৃতজ্ঞতাও জানাই। আমার বলবার খুব সুনির্দিষ্ট যে একটা শিরোনাম আছে তেমন নয়, কিন্তু যদি একটা শিরোনাম দিতেই হয় তাহলে এরকম বলা যেতে পারে যে দ্বিশতবর্ষে মধুসূদন পরিক্রমা ও পরিগ্রহণ। এইটা সোজা করে যদি বলতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে বঙ্কিমচন্দ্র যেমন বলেছিলেন, এ জীবন লইয়া কি করিব, আমরা আজ 200 বছর বাদে যখন মধুসূদনের মূল্যায়ন করতে এখানে মিলিত হয়েছি, তখন আমাদের এই প্রশ্নটা আর একবার ফিরে দেখা যে এ মধুসূদন লইয়া কি করিব, কি করিতে হয়। কাফি তার বক্তৃতায় বলেছেন যে বস্তুত আমরা কেউ এখন ওই অর্থে, যে অর্থে জীবনানন্দ পড়ি, যে অর্থে হয়তো রবীন্দ্রনাথের গান শুনি, কবিতা পড়ি কিনা বলা খুব দুষ্কর, ঠিক সেই অর্থে আমরা খুব মধুসূদন পড়ি না, সিলেবাসের তাড়না না থাকলে। এখন এই জায়গাতে এই যে দ্বিশত বর্ষ, এটা তো একটা সময় গ্রন্থি, ফলে এক একটা সময় গ্রন্থিতে এই সুযোগটা থাকে একবার ফিরে দেখা। ফলে সেরকমই একটা সুযোগ আজ আমরা এখানে করে নিতে চাইছি। বলতে পারেন যে আমি যেভাবে মধুসূদন পড়েছি বা পড়ি, সেই পড়ার মধ্যে মধুসূদনের কবিসত্তা, তার কাব্যদৃষ্টি এবং আজকের সময়ের সঙ্গে তার কোনো লগ্নতা আদৌ আছে কিনা, যে বিতর্ক কাফি আগেই তুলেছেন, সেই লগ্নতা, অনেকে এটাকে প্রাসঙ্গিকতা বলেন, আমি প্রাসঙ্গিকতা শব্দটা খুব একটা পছন্দ করি না, আমি বলি লগ্নতা, এই সময়ের সঙ্গে কোথাও মেলে কিনা। এবং বলা যেতে পারে যে সব মিলিয়ে এই বলার বিষয়টা হলো এক রকমের বোঝাপড়া। এই বোঝাপড়া শব্দটা, এর মধ্যে বোঝাও আছে, পড়াও আছে। তো এই বোঝাপড়াটা চলতে থাকে। তবে সময় স্বল্প, আমি নাট্যকার বা নাটককার মধুসূদন সম্পর্কে খুব বেশি কথা বলবো না আজকে। আমরা কথা শুরু করি খানিকটা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকেই, এবং হয়তো প্রসঙ্গটা একটু লঘু লাগবে, কিন্তু তবু কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে আজকের দিনে এই মেঘনাদ বধ কাব্য, এটা নিয়ে আমরা অনেক কথা বললাম, আমিও বলবো। এখন আমার ছোটবেলার একটা কথা এই সূত্রে মনে পড়ে যাচ্ছে। একটা প্রত্যন্ত গ্রামে আমি বড় হয়েছি। সেখানে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন একজন আমার বাবার বন্ধু। তিনি আমাদের বাড়িতে আসতেন দাবা খেলতে। তিনি মাঝে মাঝে আমাদের নানা রকম ট্রান্সলেশন ধরতেন, কঠিন কঠিন ট্রান্সলেশন, মানে অন্তত ক্লাস 6-7 এর খুবই কঠিন লাগতো সেগুলো। ওই যে গেল, সেই যে গেল, আর তো আর ফিরে এলো না, এই ধরনের। আমরা পারতাম না, বলতেন ওই যে গন ফর এভার এন্ড নেভার কেম ব্যাক, এরকম আর কি, মানে নানা রকম করতেন। তিনি মাঝে মাঝে আমাদের খুব কঠিন কঠিন শব্দ মানে বলতো দেখি বলে জিজ্ঞেস করতেন। একটা আতঙ্ক হয়ে গিয়েছিল। একদিন বললেন, বল সমল মানে কি। তো সমল মানেটা আমি তখনই বলতে পারলাম, কারণ সমল মালিন্যযুক্ত, অমলের বিপরীত মালিন্যযুক্ত, এইভাবে মানেটা জানা না থাকলেও তখনই মানেটা বলতে পারলাম। এটা ক্লাস 7 এর অভিজ্ঞতা। কিন্তু যে সমলটা ফিরে এসে বললাম যে সমল মানে এই, তখন বলেন, আচ্ছা এবার বলতো প্রক্ষেপণ মানে কি। মানে প্রক্ষেপণ শব্দটা বোধহয় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ছাড়া আর কোথাও নেই। প্রক্ষেপণ লৌহ ধনু, এটা ডিকশনারি খুলে পাওয়া যাবে তা নয়। উইলিয়াম রাডিচেকে একবার আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তো রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন, মাইকেলে অনুবাদ করেছেন, আপনার কোনটা কঠিন মনে হয়েছে। উনি বলেছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ। তার কারণটা হলো সাজেস্টিভনেস রবীন্দ্রনাথ অনেক বেশি, জীবনানন্দে অনেক বেশি, কিন্তু মাইকেলের শব্দগুলোকে যদি ডিকশনারিতে পাওয়া যায় তাহলে সেটা তো অনুবাদ করার তুলনায় সহজ, সাজেস্টিভনেস কম, মানে অভিধার্থ অনেক বেশি। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাইছিলেন যে অভিধার্থটা অনেক বেশি মাইকেলে, যেখানে ব্যঞ্জন লক্ষণাটা অনেক বেশি রবীন্দ্রনাথের জীবনানন্দে। তো যাই হোক, এখন আমাদের এই যে ভারী ভারী শব্দ বলা, মেঘনাদ বধ খুঁজে তার থেকে শব্দ বের করে আনা, এবং তারপরে
এইটা আমাদের কিরকম একটা ছোটবেলায় মানেটা দাঁড়িয়ে গিয়েছিল যে মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য মানেই হচ্ছে একটা একেবারে বাছাই বাছাই অম্বর ডম্বরু শব্দের নিকুম্ভিলা যোগ্যাকার, এরকম একটা মনে হতো। হ্যাঁ, এই এই ব্যাপারগুলো ছোটবেলাতে আমাদের মনের মধ্যে খুব কাজ করেছে। বলতে পারি যে একটা মাইকেলের একটা শব্দের মানে বলতে পারছি মানে বেশ খানিক কলার তুলে চলা যায়, এরকম একটা ব্যাপার তখন হতো। এবং সত্যি সত্যি ছোটবেলায় সহায়ক পাঠ, তখন মেঘনাদ বধ কাব্য পড়িনি, কিন্তু তখনও কিছু সহায়ক পাঠ, সেখানে যে মেঘনাদ বধ কাব্যের পংক্তিগুলো পড়েছিলাম সেগুলো এখনো দেখি স্মৃতিতে রয়ে গেছে। এইটা আপনাদেরও নিশ্চয়ই হয়, যেমন কি সুন্দর মালাজি পরিয়াছ গলে প্রচেত, কিংবা যাদবপতি রধৌ যথা চলর মিয়া খাতে, কিংবা আনাই মাঝারে বাঘে পাইলে কি কবু ছাড়ে রে কিরাত তারে, মারি ওরি পারি যে কৌশলে। আমার গুটি কেটে দিচ্ছে লুডো খেলার, আমি বলছি এটা ঠিক পথে হচ্ছে না। আমার ছোট্ট মানে ছেলে, হ্যাঁ, বা সন্তান তুল্য কেউ, সেও বলছে মারি ওরি পারি যে কৌশলে। মানে একদম প্রবচনের মতো। এই যে প্রবচনের মতো হয়ে যাওয়া মেঘনাদ বধ কাব্যের কোন কোন পংক্তি, এটা একটু ভেবে দেখতে গেলে এর একটা গুরুত্ব আছে। তার মানে মাইকেল আমাদের কাছে এইভাবে পৌঁছেছেন, কতগুলো প্রবচন হয়ে বলা যেতে পারে মেঘনাদ বধ কাব্য থেকে ছিন্ন করা কতগুলো পংক্তি এইভাবেই আমাদের কাছে একভাবে তিনি পৌঁছন। সেটাও একরকম পৌঁছনো, কিন্তু সেটা কিরকম পৌঁছনো, সেটা হচ্ছে একরকম একটা তোলা তোলা রকম ব্যাপার। আমরা ওই বিশেষ একটা প্রবচন প্রয়োগ করার জন্য, বিশেষ একটা মেজাজ আমাদের কথার মধ্যে আনবার জন্য এইগুলো ব্যবহার করে থাকি। কেমন সবকিছু দেখে শুনে মনে হয় যে মেঘনাদ বধ কাব্যের আসল ব্যাপারটা হচ্ছে মেজাজটা তো আসল রাজা। এই মেজাজটা, ওই ওই মেজাজটা কিন্তু অন্য কোনো ভাবে ধরা যায় না। এবং এই মেজাজটা ধরতে হয় বলে আমরা যখন ওটাকে একটু কোনো লঘু প্রসঙ্গ, সেটাকে যখন ওই মেঘনাদ বধ কাব্যের কোটানকোট অমিত্রাক্ষর ছন্দে বলি, তখন ব্যাপারটা একটা হাস্যরস সৃষ্টি করে, কারণ তাতে একটা অসঙ্গতি হয়। প্রসঙ্গটা লঘু আর চালটা অমিত্রাক্ষর। কিরকম করে, যেমন সত্যেন্দ্রনাথ দত্তের অম্বল সম্বরা কাব্য। অম্বলে সম্বরা যাবে দিল শম্ভুমালী বঙ্গদেশের নিম্বসিম্বি গ্রামে, তিনতেড়ি পলান্ডু লঙ্কা সযতনে উচ্ছারিক্ষুগুর করি বিড়ম্বিত, অপূর্ব ব্যঞ্জন মরি রান্ধিয়া সুমতি প্রপঞ্চ ফরণ দিলা মহা আড়ম্বরে। কিংবা অন্নদা শঙ্কর রায়, তিনিও এরকম সম্মুখ সমুরে হেরি বীর চূড়ামণি বীরবাবু চলি যাবে গেলা বীরভূমে, সমাস সব মাল সপরিবার রেলপথ দিয়া সখেতে কহিলা সখে একই কথা আজ ইংরাজের মুখে, দগ্ধ মৃত্তিকার নীতি রুষাচার হতে পারে দেশাচার নয়। মানে কিভাবে দেখুন, লঘু প্রসঙ্গ, কিন্তু যেই আমরা ওই অমিত্রাক্ষরে ফেলছি তখনই একদম সেটা একটা হাস্যরসাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা অসঙ্গতি থেকে একটা অদ্ভুত রকম প্রত্যাখ্যান হচ্ছে আর কি। বোঝা যাচ্ছে যে এই 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 ছন্দে এই কথাগুলো বলা যায় না, ওরা সেই জন্যই এই ছন্দেটা বলছেন। এখন এই ব্যাপারটা, এই মেজাজটা, এইটা নিয়ে যখন আমরা পড়াশুনো করতে এলাম, যখন মেঘনাদ বধ কাব্য পড়ছি, মধুসূদন পড়ছি, তখন একটু আগে কাফিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। সেইখানটাতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একদম তরুণ বয়সে ভারতী পত্রিকায় 1284-তে ব্যাপক সমালোচনা করলেন মেঘনাদ বধ কাব্যের। আমি ওইটি আজ যাচ্ছি না, কারণ যেহেতু কাফি বলে দিয়েছেন। রবীন্দ্রনাথের সমালোচনার বিষয় ছিল যে এটা কৃত্রিম অলঙ্কার বহুল, অনৌচিত্য দোষযুক্ত। এখানে উনি যে ভারতীর এত বন্দনা করলেন, ভারতী তাকে কি বর দিলেন, কোথায় তার কল্পনার সেই বর প্রাপ্তির নিদর্শন? রাক্ষস সেনা পড়ে গেছে, বলা হচ্ছে কিংসুক ঝরিল যথা। কিংসুক ঝরার উপমান দিয়ে কি রাক্ষস সেনার পড়ে যাওয়াটা বর্ণনা করা যায়? এই হচ্ছে, যদি সেটা কিংসুক গাছও হয় তাও কি সম্ভব? কি দীনতা, দীনতা তার কল্পনায়। তারপর বলছেন যে প্রকৃত মহাকাব্যের নায়কের মধ্যে যে
ধৈর্য থাকে ইত্যাদি থাকে, যেটা বৃত্রসংহার কাব্যেও রয়েছে, সেটাও মধুসূদনের নায়কের নেই। তার মানে এই কতগুলো প্রশ্ন তিনি সেখানে বললেন। আর সবচেয়ে মজার কথা বলছেন, নগরের বর্ণনা কি? এই যে একদম কাব্যটা যেখানে শুরু হচ্ছে সেখানে যে নগরের বর্ণনা আছে আপনারা সবাই জানেন, এই নগরের বর্ণনা কি? এই কি নাট্যশালা? অর্থাৎ একটা সেট তৈরি হয়ে আছে। তো এইরকম সমালোচনা রবীন্দ্রনাথ করেছেন যে মহাকাব্যের নায়কদের একটা খুব বড় রকমের সহন শক্তি থাকবে, ধৈর্য থাকবে, হ্যাঁ, এত বাঙালি সেন্টিমেন্টে কাঁপতে থাকবে না, এত রোদন প্রবণ হবে না, এইটা রবীন্দ্রনাথের মূল বক্তব্য। কিন্তু মজাটা হচ্ছে এইখানে, উনি যে নাট্যশালা বলে রবীন্দ্রনাথ সমালোচনা করছেন, দেখা যাবে যে ওইখানেই একদম প্রথম অঙ্কের প্রথম স্বর্গের প্রথম অভিষেকর প্রথম দৃশ্যে সেখানেই পাওয়া যাবে। সেখানেই রবীন্দ্রনাথ মধুসূদন বলছেন যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এমোর সুন্দরপুরী। এবং মজাটা হচ্ছে যে আমি এখানে সময় নেব না, কিন্তু চাইলে আমি দেখিয়ে দিতে পারি যে বাল্মীকির যে রামায়ণ, তার যে যুদ্ধকাণ্ড, সেখানে যে মানে রাজ পরিবারের বর্ণনা, রাজ মানে সভার যে বর্ণনা, সে বর্ণনাতেও কিন্তু এরকমই অনেকগুলো কথা আছে। ফলে মধুসূদন যে এখানে খুব নাট্যশালা করে একদম সাংঘাতিক আমাদের একটা ইলিউশন অফ রিয়ালিটি দেওয়ার চেষ্টা করেছেন ছেলে মানুষের মতো, সেটা ঠিক নয়। তবে ঔচিত্য ইত্যাদি প্রশ্নে তিনি যা বলেছেন সেগুলো ভাববার আছে। এবং কাফি বলেছেন যে পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওই অল্প বয়সে একটা অম্লত্বের ঝাঁজ বেশি থাকে, সেই জন্য এসব বলে ফেলেছিলাম, এটাও ঠিক। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু ভিতর থেকে মধুসূদনের সম্মানটা বা গুরুত্বটা আলাদা করে সেটা খুব স্বীকার করেননি বলেই মনে হয়। বুদ্ধদেব বসুর কথা তো কাফি অনেকই বলেছেন, সেটা আমি বলছি না। বুদ্ধদেব বসু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে এই মেঘনাদবধ কাব্য নিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসিদ্ধতম কিংবদন্তি আর দুর্মরতর একটা কুসংস্কার। মধুসূদন সমালোচনা করেছেন রাম ধর্মভীরু বলে, আচ্ছা মধুসূদন নিজেই ভীষণ রকম প্রথা ভীরু, এসব কথা বলেছেন। কিন্তু রবীন্দ্রনাথ আরো অনেক জায়গায় এর সমালোচনা করেছেন। ছেলেবেলা বইতে রয়েছে, ক্যাম্বেল স্কুলে তারা ওই অ্যানাটমির ক্লাস করতে যেতেন, সেখানে হাড়ের খটখটানি আর মধুসূদনের শব্দের খটখটানি কোনটা যে বেশি কঠিন এইটা তার মনে হতো, এইসব রয়েছে। এবং ছন্দ নামের বইতে, সাহিত্য সৃষ্টির কথা তো কাফি বলেইছেন, আমি বলি যে ছন্দ নামে বইতে রবীন্দ্রনাথ, সেটা কিন্তু জীবনের প্রায় শেষের দিকেরই একটা বই, সেখানে তিনি বলছেন যে এই সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলে যাবে গেলা জমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীর বরে পদী সেনাপতি পদে, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলে অনেক গুণ লক্ষ কুলনিধি রাঘুয়ারি ইত্যাদি। আচ্ছা, এইটাকে যদি এমন করে বলা যেত, যুদ্ধ তখন সাঙ্গ হলো বীরবাহু বীর জবে বিপুল বীর্য দেখি হঠাৎ গেলেন মৃত্যুপুরে যৌবন কাল পারনা হতে কৌমা সরস্বতী অমৃতময় বাক্য তোমার সেনাধ্যক্ষ পদে কোন বীরকে বরণ করে পাঠিয়ে দিলে রণে লক্ষ্যকুলের পরম শত্রু লক্ষ্যকুলের নিধি। তাহলে বলছেন এতে গাম্ভীর্যের ত্রুটি ঘটেছে, কথা মানব না, রবীন্দ্রনাথ বলছেন। এখন এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, এই যে সম্মুখ সমরে পরিবীর চূড়ামণি এইটে, আর যুদ্ধ তখন সাঙ্গ হলো বীরবাহু বীর জবে বিপুল বীর্য দেখি হঠাৎ গেলেন মৃত্যুপুরে যৌবন কাল না পারনা হতে, এই দুটোর মেজাজ কি এক রকমের? এই দুটোর মেজাজ কি আপনাদের একমত মনে হয়? মানে যতটা সমালোচনা রবীন্দ্রনাথ করেছেন, বুদ্ধদেব করেছেন, সত্যি কি এইটার এতটাই সমালোচনা প্রাপ্য? এই ব্যাপারে আমি কাফির সঙ্গে সম্পূর্ণ একমত। কেননা কাফি বলেছেন যে রবীন্দ্রনাথ প্রথম 7 বছরে কি লিখেছেন, আমি ধরে নিলাম রবীন্দ্রনাথ প্রথম 7 বছরে যা লিখেছেন সেটা বালকের লেখা, ছেড়ে দিলাম। কিন্তু আমি বলছি মধুসূদন যখন লিখতে এলেন তখন বাংলা সাহিত্যে কাব্যে কি লেখা হচ্ছে, বাংলা কাব্যটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ঈশ্বরচন্দ্র গুপ্ত রঙ্গলাল ছাড়া মধুসূদনের সামনে তো কিছু নেই আধুনিক কালে। ওদিকে ভরতচন্দ্র পর্যন্ত আছেন, এদিকে তো আর কিছু নেই। ঈশ্বরচন্দ্র তখন কি লিখছে, তুমি মা কল্পতরু আমরা সব পোষা করু,
শিখিনি শিং বাঁকানো, কেবল খাবো খোল বিচুলি ঘাস, এই জায়গায় তো পড়ে আছে আনারস পাঁঠা, এসব তো লেখা হচ্ছে। আমি খাটো করছি না, সে সময় এটাই লেখার কথা। লিখেছেন রঙ্গলাল আর একটু বীর রসাত্মক লিখলেন, ঠিক আছে, তাও মেনে নিলাম। কিন্তু সেইখান থেকে সম্মুখ সমরে পড়ে বীর চূড়ামণি, এটা কি একটা বিরাট লাভ নয়? এবং খুব সযত্নে কি পোয়েটিক ডিকশনটা তৈরি করতে হচ্ছে না তাকে? হচ্ছে তো বটে। এখন এই জায়গাটার জন্যই আমার মনে হয় যে যতটা সমালোচনা মধুসূদনকে করেছেন রবীন্দ্রনাথ বা বুদ্ধদেব, ততটা সমালোচনা হয়তো তার প্রাপ্য ছিল না। তার কাব্যটা আরেকটু সুস্থিরভাবে দেখার প্রয়োজন ছিল কোথায়, সেটা কোথায় এবং সেটা কিভাবে। যেমন এখানে উদাহরণ দিতে গেলে তো অনেক কথা চলে আসে, আমি সব উদ্ধৃতি সব জায়গাটা দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। কিন্তু ধরা যাক, আমি যে জায়গাটাতে গুরুত্ব দিতে চাই যে মধুসূদনের একটা প্রবল শিল্প সচেতনতা। কিরকম শিল্প সচেতনতা? একটা চিঠিতে তিনি বলছেন, আমি একটু উদাহরণ দিই তাহলে বলতে সুবিধা হবে। একটা চিঠিতে তিনি বলছেন যে আমরা তো রবীন্দ্রনাথের মতন পাঠান্তর ইত্যাদি পাই না, ওখানে ওর একটা কবিতা আছে, সেই কবিতাটা উদ্ধৃত করে তিনি বলছেন যে এই কবিতাটাতে এই যে তারা সুন্দরী তারাকুন্তলা কথাটা রয়েছে, এই তারাকুন্তলা কথাটাকে যদি সুচারু তারা করি, তাহলে দেখো ওই দন্ত নয় তয় যে ঠক্করটা খাচ্ছিল ওইটা খাবে না, দেখো এটা অনেক বেশি সুন্দর হবে। আমি আর উদ্ধৃত করছি না। এখন এই যে কথাটা বলা, সেই সেই কথাটার মধ্যে কি একটা শিল্প সচেতনার প্রকাশ পায় না? যখন তিনি বলে ফুলদল দিয়া কাটিলাকে বিধাতা শালমলি তরু বরে, এই ফুল দলের ল, ল দুটো ল, ফুল এবং দল, ওদিকে শালমলির দুটো লয়, লয় এই যে অনুপ্রাসটা হয়। এবং পরে দেখলাম এই কিংসুক ওই শালমলি সব বাল্মীকিতে আছে, এমন নয় যে এইটার উল্লেখ নেই, অন্য প্রসঙ্গে আছে। যাই হোক, শালমলি তরু বরে। সবচেয়ে ভালো হচ্ছে যে কমলা যেখানে বলেন যে রাবণের আজকাল আর মাথা ঠিক নেই, হ্যাঁ, এইবার এই আলয় ছেড়ে আমাকে চলে যেতে হবে। রাবণের আর আজকাল মন ঠিক নেই, বিমনা হয়েছে, এইটা বলতে গিয়ে কি উপমান ব্যবহার করা হলো? যাদবপতি রধৌ যথা চলর্মি আঘাতে। এবার বুঝুন, আমরা ভাববো নিশ্চয় 14 মাত্রা মেলাবার জন্য যাদবপতি রধৌ, মনে হয় তা নয়। যাদবপতি মানে সমুদ্র, যাদবপতি সমুদ্রকে রোধ করে, যা রোধকে করে তীরভূমি মানে সৈকত রেখা, সেই সৈকত রেখাতে একের পর এক ঢেউ যে আছড়ে পড়ে, সে আছড়ে পড়াটাকে বলা হচ্ছে যাদবপতি রোধ। সেই আছড়ে পড়লে যেমনটা হয়, পরপর ঢেউ আছড়ে পড়লে যেমন হয়, রাবণের মনের অবস্থা এখন তেমন। এইটা বলতে যাদবপতি রোধ যথা চলর্মি আঘাতে। কিন্তু এই যে ঢেউটা আছড়ে পড়া, সেইটাকে কিভাবে আনা যাবে? তার এফেক্টটা আনা যাচ্ছে বিসর্গ দিয়ে, কারণ বিসর্গ ধ্বনি থাকে যাদবপতি রোধ, এই এফেক্টটাকে আনা যায়। ফলে কি করে আমার শ্রুতিটাকে, আমার পাংচুয়েশন, আমার 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 এই শব্দের নির্বাচনের আমি করতে পারি, এই ব্যাপারে একটা তীব্র সচেতনতা মাইকেলের ছিল। এরকম প্রচুর দৃষ্টান্ত আছে, অনেক দৃষ্টান্ত নেওয়া যায়, এখানে সময় কম, সবটা বলতে পারছি না। এখন এই থেকে বোঝা যায় যে একটা মাস্টার আর্টিস্ট, এ নিয়ে কোনো সংশয় নেই। হ্যাঁ, সব কবিতা সমান হয় না, একদম ঠিক কথা। আর কালোত্তীর্ণ হওয়া বা চিরকালীন হওয়া, এই দাবিটা কজন কবি সম্পর্কেই বা করা যায়? রবীন্দ্রনাথের কটা কবিতা আমরা পড়ি? আমরা জীবনানন্দকে যেভাবে পড়ি আজও এখনো, ততটা কি সত্যি রবীন্দ্রনাথের কবিতাও পড়ি? এটা ভাববার বিষয়। রবীন্দ্রনাথের গানটা হয়তো আজও বেশি আমরা শুনি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে মধুসূদন দত্ত তার যে মেজাজটার কথা বলছিলাম, ভার্জিল, তাসো, মিল্টন, অমুক তমুক এসব মিলে, এবং শেক্সপিয়ার, অবশ্যই শেক্সপিয়ার নেই তা না, এইটা মিলে যে মধুসূদন, সেই মধুসূদন হচ্ছে আমাদের পশ্চিমে যাকে আমরা বলতে পারি মেজাজের দিক থেকে একটা নিও ক্লাসিক্যাল। 18th সেঞ্চুরি শেষের দিকে একই সঙ্গে রিয়ালিজম, রোমান্টিসিজম, নিও ক্লাসিসিজম, তিনটা ধারায় এসেছিল। এখন তিনটা ধারা তিনটে অভিমুখ, তিনটে ধারাই তৈরি হচ্ছে একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে। রিয়ালিজম চলে যাচ্ছে বাস্তব জীবনকে পরিগ্রহণ করতে, রোমান্টিসিজম তার নানা মানে 10,000-এর বেশি তার মানে,
কিন্তু একরকম মানে হচ্ছে যে এই রিয়ালিটিটাকে প্রত্যাখ্যান করা। আর নিও ক্লাসিসিজম তারা মনে মনে ওই ক্লাসিক্যাল যুগটাকে তৈরি করে নেয় এবং সেই যুগে একটা রিফিউজ করে, অর্থাৎ সেই যুগটাতে আশ্রয় গ্রহণ করে। তা মধুসূদনের চরিত্রের মধ্যে এই ব্যাপারটা ছিল, তিনি একটা ক্লাসিক্যাল মেজাজ বেঁধে নিচ্ছেন, তার স্বর, তার তাল, তার লয়, এভরিথিং আলাদা। কিন্তু এই এই মধুসূদন যদি শুধু মধুসূদন হতেন, তিনি যদি শুধু অতীতের সামগ্রী হতেন, তাহলে কিন্তু আমরা আজকে এইখানে বসে মধুসূদনের দশক বছরটা স্মরণ করতাম না, দ্বিশতবর্ষ। আমি যেটা মধুসূদনের মধ্যে দেখতে পাই, যেখানে মধুসূদনের মধ্যে আমি কোথাও একটা লগ্নত অনুভব করি, ঠিক মধুসূদনের মতো নয় কিন্তু আধুনিক মনের যে ক্রাইসিস, সেইটাকে আমি বলছি একটা দান্দিকতা। মধুসূদনের মধ্যে একটা দান্দিকতা ছিল। এইটা আধুনিক মনের একটা অভিজ্ঞান। সে আধুনিক মন আধুনিকই নয়, সে মন যদি তার মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে। এই দান্দিকতার জায়গাটা আমরা বুঝবার চেষ্টা করতে পারি স্বল্পাক্ষরে এইভাবে, যে কেউ বলতে পারেন যে মধুসূদন তাকে পড়তে হবে শুধুমাত্র ওই ওই ঔপনিবেশিক পরিপ্রেক্ষিতে, এটাও কেউ বলতে পারে। হ্যাঁ, ঔপনিবেশিক পরিপ্রেক্ষিত থেকে পড়া যেতে পারে, কিন্তু আমি সেই ঔপনিবেশিক পরিপ্রেক্ষিত থেকে যদি পড়তাম, তাহলে আমি বলতাম এই তো দেখেছেন, এই যে মেঘনাদ বধ কাব্য, রিপু দল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এই জন্মভূমি রক্ষা হেতু দেখেছো, লঙ্কাটা হয়ে গেল পরাধীন ভারতবর্ষ। বৃত্র সংহারে দধিচিকে বলা হচ্ছে যে আপনার হাড়টা যদি পায় তাহলে বৃত্ত বধ হয়, তাহলে স্বর্গ রক্ষা পাবে। দধিচি বললেন আমার হাড় দিয়ে যদি এত উপকার হয় তাহলে এক্ষুনি আমি দিচ্ছি, প্রাণ ত্যাগ করলেন। তার হাড় দিয়ে বৃত্তাসুরকে বধ করার অস্ত্র তৈরি হলো। সমালোচকরা বললেন এই হচ্ছে পরাধীনতার এক একটা লক্ষণ, মানে কলোনিয়াল রিয়ালিটি এখানে ফুটে উঠছে, আমাদেরকে ইয়ে করতে হবে, মানে এই আত্মত্যাগ, এই স্যাক্রিফাইস দধিচির মতো করতে হবে। তো এইভাবে কেউ পড়তে পারে। রাম পররাজ্য আক্রমণ করেছেন, লঙ্কা এখানে আমার নিজের রাজ্য, এটাও হতে পারে যে লঙ্কাকে বেছে নেওয়া হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যে সেই কথাটা আমি বলছি না। মধুসূদনকে পড়ার এরকম একটা ধরন হতে পারে, আমি সেটা বলছি না। আমার কাছে মধুসূদন কসমোপলিটান কবি কসমোপলিটান কবি সম্ভবত বাংলার প্রথম কসমোপলিটান কবি, সম্ভবত নিশ্চিতভাবে প্রথম কসমোপলিটান কবি, সেদিক থেকে তো একটা বটেই। আমি যেটা দেখতে চাইছি যে সেটা হচ্ছে তার ভিতরে কিভাবে একটা বাংলা ভাষাটাকে ভেঙে গড়ার আরতি কাজ করছে। তিনি সেই তিলোত্তমা সংঘব কাব্য সম্পর্কে যতীন্দ্রমোহন ঠাকুরকে বলেছিলেন যে নো রিয়াল ইমপ্রুভমেন্ট ইন বেঙ্গলি ড্রামা কুড বি এক্সপেক্টেড আনটিল ব্ল্যাঙ্ক ভার্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইনটু ইট। কেন? কারণটা কি? কারণ কারণটা হচ্ছে তোমরা যে পয়ারে বেঁধেছো, ওই পয়ারটা বড্ড একঘেয়ে, ওই পয়ারটা বড় পেল, ওই পয়ারে জীবনের সব অনুভবকে ধরা যায় না। হ্যাঁ, সুতরাং তোমাকে ব্ল্যাঙ্ক ভার্স আনতে হবে, এইটা একটা বলেছেন। গ্রিক ট্র্যাজেডিতে যে কথাটা আছে যে নিয়তির বিপরীতে মানুষ দাঁড়ায়, কেন গ্রিক ট্র্যাজেডির প্রতি তার এই আগ্রহ? কেননা তিনি এই যে আমাদের নবজাগরণ থেকে তিনটে বীজ মন্ত্র, ব্যক্তি, মুক্তি এবং যুক্তি। তো এই যে মানব দাঁড়াবে, সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিকূলে দাঁড়িয়ে লড়বে, জানবে হয়তো পরাভব সুনিশ্চিত, তবু সে এইটাই তার ব্যক্তিত্ব। এইখানে হচ্ছে আরেকটা আধুনিকতার প্রকাশ। প্রাক্তনের ফল তরা ফলিবে পুরে, জেনেও তার মুখোমুখি দাঁড়ানো। এই জিনিস গ্রিক ট্র্যাজেডির এই জীবনবোধ, এটা তো তিনি বিদেশি সাহিত্য সূত্রে পেয়েছেন, ফলে তার তার মনের ধাতের সঙ্গে সেটা টিউনড, তিনি সেটাকে গ্রহণ করেছেন। তিনি বলেছেন ইন দ্য গ্রেট ইউরোপিয়ান ড্রামা ইউ হ্যাভ দ্য স্টার্ন রিয়ালিটিস অফ লাইফ, লোকটি প্যাশন, হিরোইজম অফ সেন্টিমেন্ট। এগুলো আমি চাই, এই জিনিসগুলো তোমাদের নেই, তোমরা বড্ড পেল। এই জাতিটাকে গড়তে হলে এইগুলো দিয়ে গড়তে হবে। ফলে জাতি গড়বার ক্ষেত্রে মধুসূদনের কিন্তু একটা পরিকল্পনা আছে। বারবার নইলে বলবেন কেন যে আমাদের ন্যাশনাল প্রজেক্ট হিসেবে আমাদের ভাষাকে কিভাবে গড়ে তুলতে হবে, কেন বাংলা ভাষা নিয়ে এত ভাববেন? তার তো প্রচুর দিক আছে।
উপনিবেশের সঙ্গে আমাদের সম্বন্ধটা শুধু শত্রুতাময় নয়, আশিস নন্দীর ভাষায় এটা হচ্ছে একটা ইন্টিমেট এনিমিটি, মানে ইন্টিমেসিও আছে, এনিমিটিও আছে, ইন্টিমেট ওদের সঙ্গে। অর্থাৎ আমরা ওখান থেকে অনেক কিছু পেয়েওছি, আবার প্রয়োজনে আবার তার থেকে আমরা কখন কখন দ্বন্দ্বময় সম্পর্কে তার মোকাবিলা করারও চেষ্টা করেছি। এখন ব্যাপারটা হলো এক একজন ঔপনিবেশিক বাস্তবতাকে এক এক ভাবে মোকাবিলা করেন, একইভাবে তো মোকাবিলা সবাই করেন না, প্রত্যেকের মোকাবিলার ধরন আলাদা। বঙ্কিমচন্দ্রের একরকম, মধুসূদনের আরেক রকম। তো এইটাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা লেখায় যোগক্ষেম বলেছিলেন, গীতা থেকে শব্দটা নিয়েছিলেন, কিন্তু তার তাৎপর্যটা আলাদা। তিনি বলতে চেয়েছিলেন এই গ্রহণ রক্ষণ এর মধ্যে সোজা কথায় দিবে আর নিবে, মিলাবে মিলিবের একটা ব্যাপার, শুধু মিলাবে মিলিবে নয়, একটা একটা প্রক্রিয়া, একটা রসায়ন চলবে। এই রসায়নটার নাম হচ্ছে যোগক্ষেম সুনীতিবাবুর ভাষায়। তো যাই হোক, আমি এই জায়গা থেকে এই ভেঙে গড়ার মধুসূদনকে দেখতে পাই। দ্বিতীয় একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে একটা মানুষ, তার মধ্যে যেটা বলছিলাম দান্দিকতা, একদিকে হচ্ছে ভীষণ রকম একটা ইউরোপের টান, আর একদিকে হচ্ছে তার মাতৃভূমিরও টান। এই দান্দিকতা তিনি লিখছেন এক জায়গায়, ছেলেদের রেখে এসছেন, সন্তানদের রেখে এসছেন, নিজে চলে এসছেন, ওখানে হেনরিয়েটা রয়ে গেছে। তারপর বলছেন আই ওয়ান্ট দেম, মানে আমার সন্তানদের, টু বি থরলি ইউরোপনাইজড। This is unquestionably the best quarter of the globe, মানে ইউরোপ। This is Amaravati of our ancestors, Crete, ancestral Crete. Come here and you will soon forget that you spring from a degraded subject race. তুমি একটা ডিগ্রেডেড সাবজেক্ট রেসের ছিলে, এটা তুমি ভুলে যাবে। তুমি এখানে এসো, ইউরোপ দেখো, স্বাধীন চিন্তা, মুক্তি, মানে এই মডার্নিটি তাকে ভীষণভাবে আকৃষ্ট করছে। এইটা ক্ষেত্রগুপ্ত বলছেন যে তার চরিত্রের মধ্যে একটা প্রবল ক্ষত্রিয় ভোগবাদ ছিল। তিনি আমাদের স্টিরিওটাইপ ভ্যালুজ এগুলোকে পুনর্বিচার করছেন, সেই সব কারণেই তার এটা পছন্দ হচ্ছে। তিনি এইটা তো বললেন, সবাই আমরা জানি যে ইউরোপ তাকে প্রবলভাবে টানছে, কিন্তু আর একটা জিনিস আছে মধুসূদনের ভেতরে, যেখানেই দান্দিকতার জায়গা, সেইটা হচ্ছে মধুসূদনের কালেকটিভ আনকনসাসটার দিকে যেটা তাকায়। ইউং থেকে আমি এই শব্দটা নিলাম, কালেকটিভ আনকনসাস, মানে আমার মনের মধ্যে একটা অচেতন স্তর আছে, যে অচেতন স্তরটা আমি আমার কমিউনিটির সবার সঙ্গে শেয়ার করছি, এটা সাংস্কৃতিক ঐতিহ্য সূত্রে এটা আমি পেয়েছি, দ্যাট ইজ কালেকটিভ আনকনসাস। উনি তো খ্রিস্টান হয়েছিলেন, খ্রিস্টান হলে কি হয়? মেঘনাদ বধ কাব্যে কি লিখছেন? সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল উজ্জ্বলি দশ দিশ, সীতা শর্মা এই তাদের বসে থাকা, এই যে ইমেজটা এলো, এই ইমেজটা কোথেকে আসতে পারে? আমাদের সংস্কৃতি থেকেই তো, তুলসী তলায় সোনার দ্বীপ জ্বলছে, এই ইমেজ কোথেকে আসবে? কিংবা বঙ্গগৃহে যথা দেব দোলোৎসব বাদ্য, যুদ্ধের রণবাদ্য হচ্ছে বঙ্গগৃহে যথা দেব দোলোৎসব বাদ্য। কিংবা একেবারে যেখানে কাব্য শেষ হচ্ছে, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানিশীর লক্ষ্মী কাঁদিলা বিষাদ। আমার এই জায়গাগুলো পড়তে পড়তে সবসময় মনে হয় যে এই জায়গাগুলো পড়লেই মনে হয় যে ভিতরে ভিতরে একটা প্রবল বাংলা রয়ে গেছে, প্রবল বাংলা রয়ে গেছে, এই সংস্কৃতি থেকে তিনি উচ্ছিন্ন হননি। এবং এই কথাগুলো কেউ কেউ তো বলেছেন, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে মধুসূদনের মেঘনাদ বধ কাব্যে যেসব সৈন্যদের নাম আছে, দানব সেনাদের, তাদের কারোর নাম চামর, উদগ্র, বাষ্কল, জিমুৎবাহন ইত্যাদি ইত্যাদি, অশিলোমা, বিড়ালাক্ষ, কবন্ধ। আমার কেমন একটা খটকা লাগলো, আমি বাল্মীকি রামায়ণ খুললাম, যে বাল্মীকি রামায়ণে এই দানব সেনারা কারা। বাল্মীকি রামায়ণে দেখছি অনেকগুলো নাম, আমি সবগুলো বলছি না, কয়েকটা বলছি। প্রহস্ত, নিকুম্ভ, কুম্ভকর্ণ, কুম্ভ, ধূম্রাক্ষ, জম্বু, মালি, মহামালি, তীক্ষ্ণবেগ, অশনিপ্রভ, সুপ্তগ্ন, যজ্ঞক, বজ্রদ্রষ্ট, সংহ্রাদি, বিকট, মানে প্রচুর নাম আছে, দুর্ধর্ষ, রশ্মিকেতু, বিদ্যুৎজিহ্ব, দ্বিজিহ্ব, সূর্যকেতু, সূর্যশত্রু, অকম্পন, সুপার্শ্ব, কম্পন, সত্যবন্ত, দেবান্তক, দরান্তক ইত্যাদি।
আমি দেখলাম যে এদের কথা তো মধুসূদনের লেখায় পাই না, সব ওই দু একটা পাই, মানে মূল চরিত্রগুলো তো পাবই, কুম্ভকর্ণকে তো পাবই, কিন্তু এই যে পার্শ্ব যে সমস্ত সেনা তাদের তো সবার নাম পাই না। মধুসূদন এই নামগুলো নিলেন কোত্থেকে? আশ্চর্য হয়ে গেলাম। নামগুলো, যেহেতু আমি একটু কাজ করেছিলাম এক সময় ওই বীরেন্দ্র কৃষ্ণ ঘোর বইটা করবার সময়, তখন অনেকগুলো চণ্ডী আমাকে ঘাটতে হয়েছিল। শ্রী শ্রী চণ্ডীতে আছে উদগ্র অশিলমা বিরালাক্ষ কবন্ধ ধূম্রলোচন, সবই হচ্ছে শ্রী শ্রী চণ্ডীতে দানবদের নাম। নিশ্চয়ই মহিষাসুরদের নাম, রক্তবীজের নাম থাকবে না, কিন্তু এই নামগুলো রয়েছে। আমি ভাবলাম যে তাহলে কি মধুসূদন সবটা রামায়ণ থেকে নিলেন না? এই দানবদের নাম নেওয়ার ক্ষেত্রে কি তিনি খানিকটা চণ্ডীর থেকেও সাহায্য নিলেন? ওমা, পড়তে গিয়েই দেখছি তার পরের লাইনটা হচ্ছে যথা দেব তেজে জন্মে দানব নাশিনী চণ্ডী দেব অস্ত্রে সতী সাজিলা উল্লাস। তখন বিশ্বাস করুন একদম ইউরেকার মতন একটা অনুভূতি হয়েছিল, যে যা ভাবছিলাম তাই। আসলে এই নামগুলো চলে আসছে শ্রী শ্রী চণ্ডী থেকে, সবগুলো নয়, কিছু কিছু নাম। কেন আসছে তার কারণটা হচ্ছে ওই যেটা বললাম, কালেকটিভ আনকনসাস, যেটা তার চিত্তের একেবারে গভীরতম প্রদেশ। সেই চিত্তের গভীরতম প্রদেশে কি রয়েছে? এই এই ভারতীয়ত্ব রয়েছে, এই সংস্কৃতি রয়েছে, আর ওদিকে ইউরোপটাকে, আধুনিক ইউরোপটাকে প্রবল বেগে টানে। এই দুটো জিনিসই হতে থাকে, এই দুটো জিনিস হতে থাকে, এবং এই হওয়ার ফল অনেক কবিতাতে ধরা দিয়েছে। আমি আর ডিটেলে যাব না। অনেকগুলো কবিতা, এপিটাফ ছাড়াও বিজয়া দশমী, আত্মবিলাপ, এগুলো পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। বিশেষ করে একটা কবিতার কথা বলতে খুব ইচ্ছা করছে, সেইখানটাতে না বোঝা যায় যে উনি কিরকম যেন একটা অনুতপ্ত হয়ে আছেন বঙ্গ সংস্কৃতির কাছে। দুর্গাপুজোর কথা, আশ্বিন মাস কবিতাটার নাম, বলছেন সুশ্যামাঙ্গ বঙ্গ এবে মহাব্রতের রব এসেছেন ফিরে উহা বৎসরের পরে মহিষমর্দিনী রূপে ভকতের ঘরে, বামে কমকায়া রমা দক্ষিণে আয়ত লোচনা বচনেশ্বরী স্বর্ণবীণা করে, শিখে পৃষ্ঠে শিখিধ্বজ যার